বেদাতের অনুসরণ করি। বেদাতে ছেয়ে গেছে এই দেশ। দোয়ার মধ্যে বেদাত, নামাজের মধ্যে বেদাত, সবখানে বেদাতে ছেয়ে গেছে। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। একটা সুস্থ সমাজ, ইসলামিক সমাজ আমরা চাচ্ছি এই এডুকেশন সিস্টেমের মাধ্যমে। আমি মনে করি যে এইভাবে যদি আমরা এডুকেশন ইনস্টিটিউশনগুলোকে গড়ে তুলি, তাহলে আমরা একটা এডুকেশন সিস্টেম পাবো যেখানে ইসলামিক ভ্যালুসগুলো থাকবে, মডার্ন এডুকেশন থাকবে, সোসাইটি লাভবান হবে। সেই উদ্দেশ্যে এই ইনস্টিটিউশনগুলো ক্রিয়েট করা, এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা করছি, ফরমেশনগুলোতে করছি। আমরা একটা অর্গানাইজেশন হিসাবে লার্জেস্ট কন্ট্রিবিউটর ইন এডুকেশন। আমাদের প্রায় 63টা ইনস্টিটিউশন আমরা চালাই, 12টা ইউনিভার্সিটি চালাই সারা। ইসলামী শিক্ষা ব্যবস্থা এবং বর্তমান শিক্ষা ব্যবস্থা তুলনামূলক আলোচনা, কিন্তু আমি এতটুকু বুঝি যে সেই আলোচনার সরাসরি আক্রমণের জায়গা এটা নয়। তারপরে অনেক মানুষ এখন আর বোকা না, আসলে অধিকাংশ মানুষই শিক্ষিত, অধিকাংশ মানুষই বোঝে। এখানে ছাত্রছাত্রীদের ভরে গেছে, রাস্তাঘাট পরিপূর্ণ হয়ে আছে। কিছু সময় হয়তো মুজাফফর আমাকে দিবে, আশা করছি। আমি আমার বক্তব্য খুব দ্রুত গতিতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ আজিজ। শিক্ষা ব্যবস্থা, কোরআনে কারীম স্বয়ং শিক্ষা ব্যবস্থা, হাদিস নিজেই শিক্ষা ব্যবস্থা, আল্লাহর নবীর জীবনী নিজেই শিক্ষা ব্যবস্থা। আলাদা শিক্ষা ব্যবস্থা ধার করার কোন প্রয়োজন ইসলামে নেই। পরিষ্কার একটা ধারণা নেবেন, আল্লাহর নবীকে আল্লাহ শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। বয়স্ত মুআল্লিমান এই জাতীয় শব্দ হাদিস রয়েছে। আমাকে আল্লাহ পাঠিয়েছেন শিক্ষক করে। আল্লাহর নবী নিজেই পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষক। তার উপর দিয়ে আমার শিক্ষককে, তার উপর দিয়ে আমার ব্যবস্থাপনা দিবে কে? যে বলতে চায় যে তার উপর দিয়ে কোনো শিক্ষক আছে, তার দেওয়া ব্যবস্থাপনার চেয়ে আরো কোনো বড় ব্যবস্থাপনা আছে, তার মতো মূর্খ, তার মতো বেয়াদব, তার মতো ফাসেক, তার মতো খবিস হতে পারে না। হোয়াট ইজ দিস? অ্যাজ এ মুসলিম তুমি কি করে বলতে পারো যে আমার নতুন কোন শিক্ষা ব্যবস্থার প্রয়োজন রয়েছে? সম্মানিত উপস্থিতি, তুমি কি জাহেল না খবিস? নিজেকে তুমি প্রশ্ন করো। আমি সংক্ষেপে বলতে চাই, এখানে শায়েখ ডক্টর ফয়সালুল হাশেমি এসেছেন, কুয়েতের বিচারপতি। তিনি ইংল্যান্ডের কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছেন বলেন, আমেরিকার কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন বলেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সকল বিচারপতির বাবা। তার কাছে পরামর্শ না করে সৌদি আরবের কোন বিচারক বিচার করবে? আল্লাহ মোসাইমিনের ফতোয়া ছাড়া সৌদি আরবে কোন বিচারপতি বিচার করবে? এমন কল্পনারও বাইরে সব বিচারপতি আইসা শেখ 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 কি করবে, কি দিয়ে বিচার করবে? তারা কখনো আমেরিকায় গেছেন, না অস্ট্রেলিয়ায় গেছেন, না কোনদিন ব্রিটেনে গেছেন, কোন বাইরে গেছেন তারা? এখানে যিনি বিচারপতি সাহেব এসেছেন, তিনি কোন দেশে পড়াশোনা করান? প্রশ্ন ছেড়ে দিয়ে যাচ্ছি আপনাদের সামনে। আজকে আমি ক্ষুদ্র মুসলিউদ্দিন যদি কুয়েতে জন্মগ্রহণ করতাম, আজকে আমি ক্ষুদ্র মুসলিউদ্দিন সৌদি আরবে জন্মগ্রহণ করতাম, সৌদি আরবের অধিকাংশ ছাত্র চেয়ে আল্লাহ রহমতে আমার রেজাল্ট ভালো, 98 মার্কস পাওয়া ছাত্র আমি। আমার চেয়ে ভালো ভালো ছাত্ররা ওই দেশের বিশ্ববিদ্যালয়ে পাশ করে এসেছে, এক্সেলেন্ট মার্কস নিয়ে এসেছে। ওই আমার দেশে এসে বিচারপতি হয়েছে। আমরা কোনো কাজ পাই কেন? পাই না। ও দেশে পাইনি, আমি ও দেশে জন্মগ্রহণ করিনি, এ দেশে পাইনি। এ দেশে ইসলামিক আইন বিচার ব্যবস্থা নাই। না হলে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসে মুসলিউদ্দিন বিচারপতি হবে না? এই যে ভালো ভালো ছাত্র এখানে আছে, এনারা বিচারপতি হবেন না? তাহলে বিচার করে কি? কি দিয়ে বিচার করে? শিক্ষা ব্যবস্থা নিয়ে সংক্ষেপ কথা বলবো। পৃথিবীর এই জাহিলি ব্যবস্থাপনা, জাহিলি রাজনৈতিক ব্যবস্থাপনা, জাহিলি বিচারের ব্যবস্থাপনা, জাহিলি প্রশাসনের ব্যবস্থাপনা
সকল কিছুকে নির্মূল করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক রাজনৈতিক ব্যবস্থাপনা, ইসলামিক প্রশাসনিক ব্যবস্থাপনা, ইসলামিক যুদ্ধের ব্যবস্থাপনা, ইসলামিক সন্ধির ব্যবস্থাপনা, ইসলামিক বন্দির ব্যবস্থাপনা, ইসলামিক আন্তর্জাতিক ব্যবস্থাপনা, ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থাপনা, ইসলামিক বিচারিক ব্যবস্থাপনা সকল কিছু কমপ্লিট করেছিলেন কি করেন নাই? আপনাদের কি ধারণা? নীরব আছেন আপনারা, আমি জানি। সাহস হারিয়ে ফেলেছি, সাহস হারানো যাবে না। শুধুমাত্র 2টা পাতা ছিঁড়েছে একজনে। কে ছিঁড়েছে? হাজার কথা হয়েছে, সারা দেশ লড়ে গেছে, এটিএম বোমের মতো কাজ করেছে, সারা দেশ জাগ্রত হয়ে গেছে। বেশি কিছু করতে হয় নাই, শুধুমাত্র ক্লাস 7-এর সমাজ বিজ্ঞানের 2টা পাতা ছিঁড়েছে। সময় মতো ছিঁড়েছে। ছিঁড়াটা আইন সঙ্গত না বেআইনি সেটা অন্য বিষয়, কিন্তু সময় মতো ছিঁড়েছে। ভারতের একটি প্রতিষ্ঠানে যখন একটা ছাত্রীর সামনে, পর্দানসীন সামনে ছাত্রী মুস্কানের সামনে এসে জয় রাম চন্দ্রজি, জয় রাম, জয় জয় শুরু করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে উঠেছে এই ছাত্রী। সারা পৃথিবী লাড়িয়ে দিয়েছে এক ছাত্রী। আমার মতো 100 হুজুর যদি এক পাল্লায় তোলা হয়, আর ওই এক ছাত্রীকে যদি আর এক পাল্লায় তোলা হয়, তার ইমানের জোর আমার চেয়ে অনেক বেশি হবে। সম্মানিত উপস্থিতি, কিছু মোবালাগা রয়ে গেছে। আল্লাহর নবী কমপ্লিট ব্যবস্থাপনা দিয়ে গেলেন, তার উপর ভিত্তি করে খেলাফতের রাশেদা চলেছে, উমাইয়া আমল চলেছে, আব্বাসী আমল চলেছে, রাজনৈতিক দ্বন্দ্ব চলেছে, প্রশাসনিক অত্যাচার চলেছে। কিন্তু একজন বিচারক, সে কোরআন জানবে না, হাদিস জানবে না, এমন কোন বিচারক কোন যুগেই নিয়োগ দেওয়া হয়নি। ইমাম আবু হানিফাকে বিচারক হতে বলা হয় নাই, উনি গ্রহণ করেন নাই। ইমাম আবু ইউসুফ গ্রহণ করেছেন। বহুত বড় বড় হাফেজ হাদিস, তাফসিরের আলেম, বড় বড় ফুকারা, তারাই বিচারপতি ছিলেন ইসলামে। কোন ধরনের ইংরেজি শিক্ষিত বিচারকের কোন কল্পনা ইসলামে হয় না। কি দিয়ে বিচার করেন আপনারা? দুনিয়া কি, আপনার আখিরাত কি? কি জবাব দেবেন আল্লাহর কাছে? এখানে আল্লাহর কালাম, এখানে রাসূলের হাদিস, এখানে আল্লাহর নবীর বিচারিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, আইনগত ব্যবস্থা, যুদ্ধের ব্যবস্থা, সব ব্যবস্থাপনা রয়ে গেছে। আর আপনি কোর্টের মধ্যে এই প্রিন্সেস অ্যানের গলার মধ্যে একটা তেনায় পেঁচাইয়া ওই যে সেই শোক প্রকাশের কালো একটা গাউন পরে যে চিরজীবন ইংরেজদের বিচার চালাচ্ছেন, আপনি 1000 বছর তাবলীগ করে যদি কপালে দাগ লেগে যদি কিয়ামতের মাঠে ওঠেন আল্লাহর নবীর সামনে, ও বিচারপতি সাহেব, আপনার জবাবটা কি? নতুন করে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ওইটার পরে অনেকটা নমনীয় হয়েছেন, আবার এগুলা একটু দেখাশোনা করছেন, আমি ধন্যবাদ দেব। শিক্ষা ব্যবস্থা তখন বাহিরের কিছুই ছিল না, তখন তারা শিক্ষা ব্যবস্থাকে দাঁড় করিয়েছেন। এই যে কথাটা নিয়ে এত আলোচনা হচ্ছে, ট্রান্সজেন্ডার নিয়ে 7ম শ্রেণীর গল্পের মধ্যে গল্প বানিয়েছে। গল্পটা যারা আলোচনা করছেন তারা ঠিক মতো পড়েন নাই। আরে ভাই, যাকে নিয়োগ দিবেন আপনি, তার তো শিক্ষাগত জ্ঞানটা থাকতে হবে। এবারে বাংলা ভাষাও জানে না, কোথায় দাড়ি দিতে হবে, কোথায় কমা দিতে হবে, কোথায় ড্যাশ দিতে হবে, কোথায় সেমিকোলন দিতে হবে, কোথায় প্রশ্নবোধক শব্দ ব্যবহার করতে হবে, যত চিহ্ন এতও জানে না। সেই মতো গর্ধব, নাদান, জাহেল, মূর্খকে শিক্ষা ডিপার্টমেন্টের বই রচনার দায়িত্ব দিতে হবে। আমি বাংলা ইংরেজির ছাত্র না, কিন্তু ওই আহম্মদ মূর্খকে নিয়ে আসেন, আমি কয়টা ভুল ধরিয়ে দেই যে তুমি লিখতেও জানো না, আর সেই শিক্ষা দায়িত্ব ওই সকল আহম্মদ, ওই বান্দরের মাথায় দিয়ে দিতে হবে। একটা জাতি ধ্বংস করা একটা পায়ে তারা ছাড়া আর কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, কোরআনটা পুরাই জ্ঞান, হাদিস পুরাই জ্ঞান। শিক্ষা ব্যবস্থা কাজী সাহেবরা দাঁড় করিয়েছেন, বাইরে যাওয়ার প্রয়োজন নেই। 200-400 কিতাব রচিত হয়নি, হাজার হাজার কিতাব রচিত হয়েছে। এই যে ট্রান্সজেন্ডার করতেছেন, অক্সফোর্ড ডিকশনারিতে ট্রান্সজেন্ডার নামে কিছু নাই, লেক্সিকনে ট্রান্সজেন্ডার নামে কিছু নাই, আলমাউরেদে ট্রান্সজেন্ডার নামে কিছু নাই, হ্যান্ডসার ডিকশনারিতে ট্রান্সজেন্ডার নামে কিছুই নাই। আমি এ পর্যন্ত খুঁজে পাই নাই ট্রান্সজেন্ডার এটা কোন ক্ষেতের মূলা আর কোন ক্ষেতের কচু আর কদু। সম্মানিত উপস্থিতি, ট্রান্স মানে কি? ট্রান্স শব্দের অর্থ কি? সম্মানিত উপস্থিতি, একবার বলতেছে
খুশি আমাকে দিয়ে বলাচ্ছে যে মেহমান মহিলা আসছে 20 বছর আগে আরেক হিজড়া এসে তাকে বলল যে আমি ট্রান্সজেন্ডার। দেখুন কত বড় গাধা লেখক, রেকর্ড করে ছড়িয়ে দিন। লেখককে 100 বার গাধা বলবো। যা লিখতে চাও সে তো বুঝে লিখতে হবে। 20 বছর আগে কোন হিজড়া ইংরেজিতে ট্রান্সজেন্ডার শব্দ উচ্চারণ করার মতো যোগ্যতা ছিল? 20 বছর আগে ট্রান্সজেন্ডার শব্দ পৃথিবীতে প্রচলিত ছিল? গাধা লেখক, গাধা শিক্ষক, মূর্খ শিক্ষা বিভাগের লোকেরা 20 বছর আগে তুমি ডায়ালগ করাচ্ছ। তোমার হোদ নাই, যে আক্কেল নাই যে 20 বছর আগে কোন হিজড়ার মধ্যে ট্রান্সজেন্ডার শব্দ বেরোতে পারে না। আসলে ফাইজলামি ছাড়া বদমাইশি ছাড়া কিছুই না। এগুলা সম্মানিত উপস্থিতি, শিক্ষা কমিশন দিকে গেল। ভারতে ইসলাম এসেছে সাহাবী এবং তাবেঈনের মাধ্যমে। সেই ইতিহাস আমি বলবো না। সেখানে তারা জায়গায় জায়গায় হাদিসের দর্শ দিয়েছেন। আরবীয় শাসন ব্যবস্থা সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। আরবীয় শাসনগুলো আবার শিয়ারা নষ্ট করেছে তাদের জাগরণের মাধ্যমে। ওয়ালাম্মান কারাদাত দাওলাতুল আরব মিন বিলাদিস সিন্ধ, আরবদের রাজত্ব যখন সিন্ধু এলাকাতে, সিন্ধুতে কিভাবে ইসলাম আসলো ইতিহাস বলার সময় আমার নেই। ওয়া তাকাল্লাবাত আলাইহিম মুলুকাল গজনবিয়া ওয়া তাতাবাআন নাসু মিন খুরাসান ওয়া মাওরান নাহার সারা আল হাদিস ফিহা গরিবান কারকিবরিতিল আহমার ওয়া আদিমান কান কাইল মাগরিব। অনুবাদ করার সময় নাই। আরবেরা সহি ইসলাম নিয়ে এসেছিলেন, সহি কোরআন, কোরআন তো সহি সেটা নিয়ে এসেছিলেন। তারপরে হাদিসের বিবরণ নিয়ে এসেছিলেন, তারপরে ফিকহ নিয়ে এসেছিলেন, সব নিয়ে এসেছিলেন। তাদের সেই আহলুল হাদিসের রাজত্ব। সোজা কথা বলে দিয়ে যায়, আল্লাহ নবীর হাদিস অনুযায়ী যে বিধিবিধান সেটা শেষ হওয়ার পরে গজনবীরা আসলো, তারপর অন্যান্য শাসন মুঘলের শেষ হওয়ার পরে তারপরে ইংরেজরা আসলো। ওই পর্যন্ত আমি দ্রুত বলে দিতে চাই, হাদিসের আলোচনা নেই। সত্যিকার কোরআন হাদিস অনুযায়ী ফিকহ নেই। ইসলামিক রাষ্ট্র কি দিয়ে চলবে তা নেই। নাম কাস্তে কঠিন মাযহাবী রাষ্ট্র চলেছে যুগের পর যুগ, শত শত বছর পর্যন্ত চলেছে, এভাবেই চলেছে। তারপরেও সেখানে ইসলামের বাইরে, ইসলামের নামের বাইরে কোনো কিছু চালানো সম্ভব হয়নি। কোন কাজই ব্রিটিশ থেকে আসেনি, ইউরোপ থেকে আসেনি, আমেরিকা থেকে আসেনি। মোগল সাম্রাজ্য বলেন, তারপরে আপনি গাজনবী বলেন, তুগলক বলেন, লোধি বলেন, জয়সুর বলুক না কেন, একজন আলেমকেই বিচারপতি হতে হয়েছে, তাকেই প্রশাসক হয়েছে, তাকেই সেনাপতিত্বগিরি করতে হয়েছে, তাকেই কর বিভাগের দায়িত্ব পালন করতে হয়েছে, তাকেই আবার ওই বিভিন্ন ধরনের প্রশাসনের দায়িত্ব পালন করতে হয়েছে। এই স্যারেরা তখন ছিলেন না। আপনারা ভালো করে শুনে নিন, এখন কয় প্রকারের শিক্ষা ব্যবস্থা। স্কুল, ভালো করে মাথা লাগিয়ে শুনেন, এদিকে কান দিন। একটা হলো স্কুল, একটা হলো মাদ্রাসা। মাদ্রাসা মানে কি? মাদ্রাসা মানে কি? স্কুলে আরবি কি? কিছুই বোঝেন না, তাই না? ঘুমান ভালো করে, মসজিদে ঘুমান, রাস্তায় ঘুমান, আর খালি ঘোরেন। অনেক কাজে লাগবে। সম্মানিত উপস্থিতি, দেখবেন যা মাদ্রাসা সেটা স্কুল। ভারতে কোনো স্কুল ছিল না, শত শত বছরেও না। যা ছিল মাদ্রাসাই ছিল, যা ছিল বক্তব্য ছিল, যা ছিল হাদিসের দর্শ ছিল, যা ছিল ফিকহের দর্শ ছিল। ওই ইংরেজ সাহেবরা কখনো কোনো পোস্ট পর্যন্ত প্রশ্নই ওঠে না। আলেম ছাড়া কেউ ছিল না। ছোট আলেম হোক, বড় আলেম হোক, মাযহাবি হোক, গায়ের মাযহাবি হোক, যেটাই হোক না কেন, এভাবেই ছিল। স্কুল নামে কিছু ছিল না, মাদ্রাসা নামেও কিছু ছিল না। আওরঙ্গজেব চিন্তা করলেন যে তাহলে শিক্ষা ব্যবস্থা আমাদের একটা দাঁড় করাতে হবে। তিনি নিজামুদ্দিন সাহালবিকে দায়িত্ব দিলেন যে তুমি একটা শিক্ষা ব্যবস্থা বানাও। তিনি একটা কঠিন হানাফি ছিলেন। হানাফি মাযহাব অনুযায়ী তাদের তাফসির, তাদের ফিকহ, যে সকল হাদিসগুলো সাজানো যায় সেগুলাকে একত্রিত করে একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করলেন আওরঙ্গজেবের আমলে। সেটা না হলে নিজামিয়া শিক্ষা ব্যবস্থা, যেটার উপর ভিত্তি করে এখনো পর্যন্ত কওমি মাদ্রাসাগুলো চলছে। কওমি মাদ্রাসাগুলোর আগের নাম কি, কে বলতে পারবেন? কিছুই না, তাই না? নিজামি মাদ্রাসা মুখস্থ করে যান। কওমি মাদ্রাসা হচ্ছে ইদানি, এর নামে এগুলোর নাম ছিল নিজামি মাদ্রাসা। সালাফিয়া মাদ্রাসা কিছু কিছু ছিল, ওটা নিয়ে আমি আর এখন বিস্তারিত আলোচনা করতে যাবো না। আমি শুধু ইশারা দিয়ে আমি আলহামদুলিল্লাহ তারা কুলহুতের নামাজ ছাড়া বলে আমি কোনো শেষ করবো। এরপরে আসলো ইংরেজ আমল।
যা কিছু ছিল সেটাও শেষ করে দিয়ে গেল। মাদ্রাসাগুলা ধ্বংস করে দিল। হিন্দুদের দেবোত্তর, ব্রহ্মোত্তর, তাদের যে মন্দির উত্তর, সকল কিছু তারা টিকিয়ে রাখলো। মাদ্রাসার যে অর্থ সম্পত্তিগুলা সেগুলা তারা বরবাদ করে দিল। মুসলিমদেরকে শাসন ক্ষমতা উৎখাত করলো। এই যে উইলিয়াম হান্টার, ছাত্ররা কোথায়? ইন্ডিয়ার মুসলমান পড়ে দেখবে যে মুসলমানদেরকে তাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে ইংরেজি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করতে, যতটুকু কোরআন হাদিস ছিল সেগুলা ভুলিয়ে দিতে, তাদের আরবি ভাষার থেকে ইংরেজিকরণ করতে আমাদের 100 বছর লেগেছিল। কত বছর? তারপরে যখন দেখা গেল যে প্রায় 240 জন সরকারি কর্মকর্তা নিয়োগ দেওয়া হলো, 240 জনের মধ্যে 239 জন মুসলিম, মাত্র একজন মুসলিম। অথচ কয়েকদিন আগে গোটা ভারতের সেনাপতি আলেমেরা, কর বিভাগে আলেমেরা, বিচার বিভাগে আলেমেরা, প্রশাসন বিভাগে আলেমেরা, এখন যে আপনারা দেখতে পাচ্ছেন না, এই দৃশ্য ছিল। বুঝতে পারছেন না? এখনো কিছুই বুঝতে পারছেন না, হারিয়ে গেছে মাথা থেকে। আমি ওইটুকুই টোকা দিয়ে যাবো আজকে আপনাদের ব্রেনের মধ্যে। এই যে মাদ্রাসা করেছে ডক্টর মুজাফফর, এই যে মাদ্রাসাগুলো হচ্ছে, খালি মাথায় টুপি দিয়ে বের হচ্ছে না, কর্মর জায়গা নেই। ইংরেজরা ধ্বংস করে দিয়ে গেছে মুসলমানের সকল অস্তিত্ব, আর তাদের লোকজন বসিয়ে রেখে গেছে। সম্মানিত উপস্থিতি, সেখানে কয়েকটা শিক্ষা কমিশন হয়েছিল। খুব দ্রুত গতিতে আমি আপনাদের সামনে শিক্ষা কমিশনগুলোর নাম উপস্থাপন করে যাচ্ছি। ইংরেজরা এই দেশ দখল করে নিল, মুসলমানদের কাছে সব কেড়ে নিল, হিন্দুদেরকে বসিয়ে দিল। ওরা মুসলিম শাসনকে সম্পূর্ণ শেষ করে দিয়ে, সকল কিছু কেড়ে শেষ করে সাফ করে দিয়ে নিজেরা নিজেদের ভাব বদলে বসালো। দুই একটা মুসলিম যদি কোনোরকম ভাবে সামান্য দায়িত্ব ভাব, সেই তাদের পুরাপুরি দালাল না হলে সম্ভবপর ছিল না। এই অবস্থা করে ফেললো। এটা হলো পরাধীনতার বিষয়। এইটুকু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব লিখেছেন, 20 এবং 22 পৃষ্ঠা অসমাপ্ত আত্মজীবনীর। আমি পুরাপুরি পড়বো না, আমি একটু পরে এখান থেকে সামান্য ইঙ্গিত দেবে একটু পরে আপনাদের কাছে। ইংরেজরা এখন একটা শিক্ষা ব্যবস্থা করতে হয়, এখন তারা কিভাবে করবে সেখানে গিয়ে তারা চিন্তা করলেন, আমরা শাসন করছি, মানুষ তো মুসলিম, এদেরকে আমরা কিভাবে শাসন করব। তখন একটা কমিশন গঠন করে দেওয়া হলো। এর মাধ্যমে সে হলো, তার নাম হলো উইলিয়াম হান্টার, দি ইন্ডিয়ান মুসলমান বই তিনি লিখেছেন। তার আগ মুহূর্তে ওই সময়ে লর্ড ওয়ারেন হেস্টিংস, তিনি ছিলেন এই দেশের ইংরেজদের পক্ষ থেকে ভাইসরয়। তিনি কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন আবার নতুন করে। কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? কে বলতে পারবেন? মুসলমানরা না ইংরেজরা? মুসলমান না ইংরেজরা? ইংরেজরা প্রতিষ্ঠা করেছে। কারণ হলো দেশ তো দখল করে নিয়েছি, সকল কিছুতে বঞ্চিত করেছি, এখন এই দেশকে আমরা শাসন করবো কিভাবে? রাজনৈতিক ক্ষমতা গেছে, বিচারিক ক্ষমতা গেছে, সকল কিছু কেড়ে নেওয়া হয়েছে। কিন্তু 2-3টা জিনিস শুধুমাত্র ঠিক রাখলেন, সেটা বিয়ার আইন, তালাকের আইন, ওয়ারিশের আইন, মরা, কাফন, দাফন, ব্যক্তিগত ফ্যামিলি ল, এইসব পার্সোনাল ল, এই কয়টা ঠিক রেখেছিল ইংরেজ। আইয়ুব খান এসে সেখানেও হাত দিল, ওয়ারিশি আইনে হাত দিয়ে দিল। অত কিছুদিন আগে পার্লামেন্টে আওয়াজ উঠেছিল যে নারী এবং পুরুষ সমান ওয়ারিশ পাবে, ইংরেজরাও এখানে হাত দেয় নেই। ইংরেজদের চাইতেও আমাদের দেশের তথাকথিত কিছু সংখ্যক চিন্তাবিদ, কিছু সংখ্যক রাজনীতিবিদ, কিছু সংখ্যক সাংবাদিক ইংরেজদের চেয়েও জঘন্যতম খারাপ। ওরা সব কেড়ে নেওয়ার পরে যা কিছু অবশিষ্ট রেখেছিল, আমার দেশের কিছু কিছু রাজনীতিবিদ, কিছু কিছু চিন্তাবিদ, কিছু কিছু সাংবাদিক সেখানেও হাত দিতে চায়। বাকিটুকু দিবে দুরস্থান বহু দূরের কথা। তখন তারা কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করলো। শুধুমাত্র ফিকহ ডিপার্টমেন্ট কিন্তু আগে খোলা হয়, হাদিস ডিপার্টমেন্ট না। মাথায় ঢুকতেছে আমার কথা? কিছু সময় সর্বপ্রথম খোলা ফিকহ ডিপার্টমেন্ট। কেননা কি মাসালা মাসাল কিভাবে চলবে এদের, শুধুমাত্র ওইটুকু পড়ানোর জন্য কয়েকজন প্রিন্সিপাল ছিলেন ইংরেজ। তারপরে মুসলমানরা আস্তে আস্তে তার প্রিন্সিপাল হয়েছে এই আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। নিজামুদ্দিন সাহানবীর ওই ধারা অনুযায়ী নিজামে মাদ্রাসা
যেটা এখন কওমি মাদ্রাসা নামে পরিচিত আমাদের দেশে চলছে। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে তিনি কওমি মাদ্রাসার সার্টিফিকেটকে এম এর মান দিয়েছেন। ধন্যবাদ দিবেন না? বাবার কাম বাবা করেছে, আমার কাজ আমি করব। প্রধানমন্ত্রীর মান দেওয়ার কাম মান দিয়েছেন, মন্ত্রণালয় বলে আমরা দাম দিব না, চাকরিও দিব না, শো করতে দিব না, ইন্টারভিউ দিলে পাস দিব না, পরীক্ষা দিতে আসলে আপনার আসার দরকার নেই। ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজের 180 সিটের মধ্যে 80টা কমিয়ে দেওয়া হয়েছে, অ্যারাবিকের 80টা কমিয়ে দেওয়া হয়েছে, ইসলামিক নিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে, অ্যারাবিকের অবস্থান কমিয়ে দেওয়া হয়েছে, ইসলামিক হিস্ট্রিকে চাপিয়ে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো কওমি শুদ্ধাবন দিয়ে দিয়েছেন, কিন্তু আপনার মন্ত্রণালয়ের লোকেরা তো আসল জায়গায় হাত দিয়ে সব চাপিয়ে ফেলেছে। আপনার কাম আপনি করেছেন, ওনাদের কাজ ওনারা করে চলেছেন। জায়গা নেই, ঠাঁই নেই, ঠাঁই নেই ওখানে। এখন ওই এম এ পাশের সার্টিফিকেট হয়েছে তামাক পেশা পুরান কাগজ, ওই সার্টিফিকেট করবে কি হুজুররা? আরেকটা ভুল হয়েছে, দেওবন্দ যেখানে দেওবন্দের আদলে হলো এই সকল হানাফি কওমি মাদ্রাসা, দেওবন্দের সার্টিফিকেটের মান হলো বিএ পাস, আর তাদের আদলে এইখানে যে মাদ্রাসা করেছে সেটা হয়ে গেল এম এ পাস। পাশের চেয়ে কঞ্চি বড় হয়ে গেছে। ফাউল ফাউল গেম, প্রধানমন্ত্রীকে বোকা বানিয়েছে। আমি সোজা কথা বলবো, আর আপনি খোঁজ নিচ্ছেন না। অনুরোধ করবো আপনি আরো জটিল ভাবে খোঁজ নিন বর্তমান শিক্ষা ব্যবস্থার দিকে। সম্মানিত উপস্থিতি, আজ থেকে 25 বছর আগে প্রফেসর ডক্টর আব্দুল বারী স্যার ভাষণ দিয়েছিলেন। ধর্ম বিজ্ঞান প্রগতি নামে যেটা ছাপা হয়েছে, এটা কিন্তু মূলত ভাষণ। 1976 সালের এই বক্তব্য। এখানে তিনি ভূমিকায় লিখেছেন, ভূমিকায় এ.কে.এম. আজহারুল ইসলাম সাহেব লিখেছেন, ইসলামের জীবন ব্যবস্থা সম্পর্কে পাশ্চাত্য সম্পূর্ণ অজ্ঞ। এই অজ্ঞতা আমাদের তথাকথিত শিক্ষিত সমাজকে পেয়ে বসেছে, আর দেশে প্রচলিত আদর্শহীন ধর্মনিরপেক্ষতা তথা ধর্মবিরোধী শিক্ষা ব্যবস্থা এই পরিবেশকে করে তুলেছে অসুস্থ। তারপরে আজ আমি একটু আগে যে আপনার কাছে হিসাব মিলাচ্ছি, আপনার তো হিসাব মিলান না। ইংরেজরা কয়েকটা কমিশন করলো পরবর্তীতে, শিক্ষা কমিশন, হান্টার কমিশন 1982, তারপরে অ্যাডাম কমিশন হলো, সার্জেন্ট কমিশন হলো। এই দেশ ইংরেজদের হাত থেকে স্বাধীন হওয়ার পরে প্রথম যে শিক্ষা কমিটি, তার সভাপতি কে ছিল কে বলতে পারবেন? মুসলিমদের কেউ জানেন না, তাই না? শিক্ষা নিয়ে আলোচনা করছি আমি, ছাত্রও জানেন না, শিক্ষকেরও জানেন না, সাধারণ। তিনি মাওলানা আকরম খাঁ, আহলুল হাদিস, যার হাতে পূর্ববঙ্গ স্বাধীন পূর্ব পাকিস্তান, যার কথা বহুবার শেখ সাহেব বলছেন অসমাপ্ত আত্মজীবনীতে। আমি সেই বিবরণে যাচ্ছি না। সর্বপ্রথম যে শিক্ষা কমিটি এই স্বাধীন দেশের, তিনি মাওলানা মানুষ, তিনি আকরম খাঁ এবং তিনি আহলে হাদিস মানুষ, এটা আপনি মনে রাখতে হবে। তারপরে হলেন হামিদুর রহমান কমিশন হলো, এয়ার ভাইস মার্শাল নূর খান কমিটি হলো, বাংলাদেশ আমল চলে আসলো। ডক্টর কুদরতে খোদা, ঘোর একজন সেকুলার মানুষ, 1972 সালে হলো তার নেতৃত্বে কমিশন। তারপরে আর কমিশন হয়নি। জাতীয় কারিকুলাম ও সিলেবাস প্রণয়ন কমিটি হলো 1976 সালে। ঠিক 1976 সালেরই ডক্টর আব্দুল বারী সাহেবের এই বক্তব্য। মিলতেছে? মিলবে না আপনার সামনে, আমি খামাখা মিলানোর চেষ্টা করছি। ইনি জমিয়তে আহলে হাদিসের প্রেসিডেন্ট, তার ভাষণ আর এই সকল বক্তব্য তিনি দিয়েছেন। বইটির নাম ধর্ম বিজ্ঞান প্রগতি, মাত্র কয়েক পাতায় লিখিত। ছাত্ররা শিক্ষকরা তোমরা পড়ে নিও, কেউ খোলো নাই তা আমি জানি, আর খোলার দরকারও নাই। সম্মানিত উপস্থিতি, তারপরে জিয়াউর রহমানের আমল, সেই সময় একজন মানুষকে শিক্ষা কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল, শিক্ষা উপদেষ্টা, তার নাম হলো সৈয়দ আলী আহসান। আমরা তাকে দেখেছি ঢাকায় লেখাপড়া করে, তিনি ইংরেজি জানতেন, তিনি আরবি জানতেন, তিনি বাংলা জানতেন, তিনি বহু অভিজ্ঞ মানুষ ছিলেন। তিনি এই কারিকুলামটাকে, সেকুলার কারিকুলাম, ইংলিশদের কারিকুলাম সব মিলে একটাকে একটি ইসলামাইজেশন করার একটি চেষ্টা করেছিলেন।
এরশাদ সাহেব যথেষ্ট চেষ্টা করেছেন। আমি সাহসিকতার সাথেই বলবো, সেকুলার ট্রেন্ড, ইংরেজ ট্রেন্ড, সেটাকে একটু ঘুরিয়ে ইসলামিক লাইনে আনা, মাদ্রাসাগুলোকে মান দেওয়া, সেগুলোকে মঞ্জুরি দেওয়া, তাদের চাকরির ব্যবস্থা করা ইত্যাদি বহু কাজ তারা করে গেছেন এই শিক্ষা ব্যবস্থাটাকে ইসলামাইজেশন করার জন্য। ইংরেজরা মাঝখানে আরো দুটো শিক্ষা ব্যবস্থা করেছিল, ওল্ড স্কিম মাদ্রাসা, নিউ স্কিম মাদ্রাসা। প্রফেসর ডক্টর আব্দুল বারী স্যার তিনি ওই মাদ্রাসার ছাত্র। তারপরে হলো মজিদ খান কমিশন 1983, মফিজউদ্দিন শিক্ষা কমিশন 1987, শামসুল হক শিক্ষা কমিশন 1997, জাতীয় শিক্ষানীতি 2000, এম.এ. বারী শিক্ষা কমিশন। আমাদের প্রফেসর ডক্টর আব্দুল বারী স্যার, যিনি একাধিকবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, একাধিকবার গ্র্যান্টস কমিশনের চেয়ারম্যান এবং যিনি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সুযোগ্য সভাপতি, তিনি শিক্ষা কমিশনের প্রধান হলেন। বুঝতে পারতেছেন কিছু? আপনারা বুঝতে পারেন নাই? আচ্ছা, যাই হোক, আমার বক্তব্য আমি দিয়ে যাচ্ছি। আমি ডক্টর মুজাফরকে বলছি আমি বক্তৃতা কমিয়ে দিব না, এখন নতুন নতুন সাবজেক্ট দিচ্ছে আমার করা। 5-10 বছর বক্তৃতা করলে হয়তো একটু গুছিয়ে যাবে। 76 সালে তিনি এই বই লিখেছেন। 25 বছর পরে তিনি শিক্ষা কমিশনের প্রধান। শিক্ষিত মানুষরা বুঝতে পারবেন কিনা? শিক্ষা কমিশনের প্রধান হলেন। তারপরে আসলেন মনিরুজ্জামান মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। তারপর আসলেন কবির চৌধুরী, অত্যন্ত উচ্চ শিক্ষিত, খুবই ট্যালেন্টেড মানুষ, খুবই দানশীল মানুষ ছিলেন, কিন্তু ঘোর সেকুলার মানুষ। তিনি তার ব্যাপারে বলতে চাই না। 1911 সালে তিনি মারা গেলেন। তারপরে আর কোনো শিক্ষা কমিশন গঠিত হয়নি। সম্মানিত উপস্থিতি, এই শিক্ষা কমিশন আসার পরে ঘাপটি মারা কমিশন হয়েছে। এক এক সময় এক এক বাজে কথা বলে চলেছে। কখনো কখনো মানুষ মানব থেকে সৃষ্টি, এইটা একটু খোঁচা মেরে দেয়, মানুষ একটু জ্বলে ওঠে। মাদ্রাসার বই পুস্তকের মধ্যে ডুগডুগি, তবলা ইত্যাদি ইত্যাদি ছেড়ে দেয়। কোথাও কোথাও শরীফ এবং শরীফার গল্প দিয়ে সেখানে ট্রান্সজেন্ডার ছেড়ে দেয়। একটার পর একটা কোথাও পর্দা নিয়ে, বোরকা নিয়ে গল্প লেখে যে ঘরে আগুন ধরে গেছে, বোরকা পরিহিতা মানুষ বাইরে যেতে পারে, পুইরা মারা গেছে। রেল স্টেশনে বোরকা পরিহিতা মহিলার মধ্যে ট্রেনের মাস্টার সাহেব পা দিয়ে লাথি দিচ্ছে। এই সকল শিক্ষা ব্যবস্থার মধ্যে এই সব জাতীয় লোকগুলাকে নিয়োজিত করে রাখা হয়েছে এবং রূপকল্প করা হয়েছে 2041 সাল পর্যন্ত। ভালো কিছু করা সম্ভবপর নয়। মাঝখানে যারা এসেছেন তারা কঠিনভাবে চেষ্টা করেছেন। যা কিছু ইসলামাইজেশন আপনারা দেখেছিলেন, অনেক কষ্টের ফলে ওইটুকু এসেছিল। তারপরে আবার সেকুলার ধারা, তারপরে ঘাপটি মারা ধারা, তারপরে এখন মূর্খ কমিশন। লেখাপড়া আক্কাল বুদ্ধি কিছু আছে বলে আমার মনে হয় না। দেশ, সমাজ, জাতি, রীতিনীতি, আদর্শ, ধর্ম প্রসঙ্গে তাদের কোনো জ্ঞান আছে বলে তাদের লেখাপড়ায়, তাদের আচরণে আমার কাছে 16টা বছর যাবৎ আধা মূর্খ, অশিক্ষিত, অযোগ্য, অপদার্থ শিক্ষামন্ত্রী নিয়োজিত হয়েছে। আমার এই বক্তব্যের জন্য এই প্রতিষ্ঠান দায়ী নয়, ডক্টর মুজাফফর দায়ী নয়, আমি নিজেই দায়ী। যদি কেউ চ্যালেঞ্জ করতে আসতে চান, আমি একাই মুখামুখি হব ইনশাআল্লাহ আজিজ। এই বক্তব্য আমি নিজেই দায়ী। 10টা বছর যাবৎ নিয়োগ দিয়ে রাখলেন শিক্ষামন্ত্রী হিসেবে এমন এক ব্যক্তিকে যে কি লেখাপড়া করেছে, আধা মূর্খ, অর্ধ শিক্ষিত একটা মানুষকে 10 বছর শিক্ষামন্ত্রী বানিয়ে রেখেছে। উদ্দেশ্য কি? কি কারণে একটা এই জাতির মানুষকে শিক্ষামন্ত্রী বানাতে হবে? তার শিক্ষাগত যোগ্যতা কি? কোন দেশে পড়াশোনা করেছে? কয়টা ভাষা জানে? তার বিজ্ঞানের জ্ঞান কি? ইংরেজির জ্ঞান কি? আরবির জ্ঞান কি? তার ভূগোলের জ্ঞান কি? জাতীয় জ্ঞান কি? ধর্মীয় জ্ঞান কি? মুঘলের জ্ঞান কি? এই সমাজের জ্ঞান কি? কি কারণে একটা মানুষ শিক্ষামন্ত্রী হতে পারে একটা দেশে? কিছুই না। শিক্ষা মন্ত্রণালয় খেলতামাশার বিষয় নাকি? আরেকজন মহিলা তারপরে আসলেন, তার শিক্ষাগত যোগ্যতা বেশ কিছু রয়েছে, কিন্তু তার বয়স নেই, তার কাজ করার মতো অবকাশ নেই। আর শিক্ষা মন্ত্রণালয় চালাইতে গেলে যে ধরনের যোগ্যতার প্রয়োজন শারীরিকভাবে, সেটা তার নেই। সেটা তার দোষ নয়, আপনার নিয়োগ দিচ্ছেন কেন? তারপরে যিনি শিক্ষামন্ত্রী এখন আসলেন, তার প্রধান যোগ্যতা কিছু মনে করবেন না, তার আমার আগের শিক্ষামন্ত্রী, তার ব্যক্তি নিয়ে আমার কোনো অভিযোগ নাই। তিনি ব্যক্তিগতভাবে সৎ, আমি জানি।
আপনার সততা নিয়ে আমার প্রশ্ন নাই, কিন্তু এই দায়িত্ব পালনের যোগ্যতা আপনি নন। এইটাই আমার কথা। তার পরবর্তী যোগ্যতা, আমার এই চোখ যদি ভুল করে না থাকে, আমার এই কান যদি ভুল করে না থাকে, তাহলে ওই হরে কৃষ্ণ হরে রাম উনি এখন শিক্ষামন্ত্রী। রামকৃষ্ণ মিশনে পড়া হরে কৃষ্ণ হরে রাম করে নাচতেছেন, তিনি শিক্ষামন্ত্রী। পুরা ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা শিক্ষা কমিশনের দায়িত্ব পেলেন প্রথম মৌলানা আকরাম খাঁ। ডক্টর আব্দুল বারী স্যার মৌলানা, আলেম মানুষ, আল্লাহর মানুষ, ঢাকা ইউনিভার্সিটির অ্যারাবিক স্টাডিজের ছাত্র। আপনারা কাকে কাকে খুঁজে পেয়েছেন? কে বলছেন এদেরকে শিক্ষামন্ত্রী হিসেবে নির্ধারণ? সরকারি দলে কোনো সার্বিকভাবে শিক্ষা মন্ত্রণালয় চালানোর জন্য কোনো যোগ্যতর লোক নেই। সম্মানিত উপস্থিতি, তবে প্রধানমন্ত্রীকে জন্য ধন্যবাদ দেব। অনেক পরে হলেও এত সম্বিত পাইতে ফেরত পাইতে অনেক দেরি হয়ে গেছে। ইতিমধ্যেই খাপটি মারা ওই অযোগ্য, অশিক্ষিত, অপদার্থ, জাতি বিরোধী, দেশ বিরোধী, ধর্ম বিরোধীরা অনেক ক্ষতি ইতিমধ্যে করে ফেলেছে। কিন্তু জাতিও সজাগ, পুরা জাতিও সজাগ। কিন্তু আপনাদেরকে ঘুমন্ত পাচ্ছি বেশ। এই ঘুমটা থেকে আমি জাগিয়ে নিতে চাই যে যারা চালাচ্ছেন, এখন পার্লামেন্টেও কথাবার্তা হচ্ছে, পার্লামেন্টে তো আপনারা চাইতেই দিবেন না, নির্বাচন হারাম করে রেখেছেন, তারপরে কত ধরনের ফতোয়াতে দিচ্ছেন, কত ধরনের ওয়াজ যে করছেন। ঠিক আছে, সেই ওয়াজের বিরুদ্ধে আমি করছি না, কিন্তু জায়গার মধ্যে যারা বসে আছে ওইখানে ডক্টর আব্দুল বারী স্যার ছিলেন বলে এতদিন পর্যন্ত এটাকে ধরে রাখা সম্ভবপর হয়েছিল। এটা বাস্তবতা। জায়গার মতো লোক থাকতে হয়, সে জায়গার মতো যোগ্য লোক আপনারা তৈরি করতে পারেননি। ওরা তৈরি করে ফেলেছে, ঘাটে ঘাটে ওরা বসে আছে। At present, we must do our best to form a class who may be interpreters between us and millions, whom we govern, a class of person, Indian in blood and color, and but English in taste, opinion, morals and intellect. ইংরেজরা বহু কষ্ট করে 100 বছরের চেষ্টা করে তাদের দালাল তৈরি করেছে। শিক্ষা ব্যবস্থায় তাদেরকে রেখে গেছে, বিচার বিভাগে তাদেরকে রেখে গেছে, রাজনীতিতে তাদেরকে প্রতিষ্ঠিত করে গেছে, প্রশাসনে তাদেরকে প্রতিষ্ঠিত করে গেছে। এখন আপনি যতই ধান খেতে চিৎকার করেন, লক্ষ মানুষ যে চিৎকার দেন, ওখানে সহজে লড়ে? ওখানে সহজে লড়ে না। একটা গল্প বলে আমি আমার বক্তব্য শেষের দিকে গুটিয়ে নিয়ে যাচ্ছি। আল্লাহ তৌফিক দেন। আপনারা পানি পান করেন না? পানির ট্যাঙ্কি যেখানে আছে, পানির সাপ্লাই হয় কোথার থেকে? কোথার থেকে ট্যাঙ্কি আছে বড় বড়, দেখেন। আপনার তো ঘরের মধ্যে লাগাইছেন ট্যাঙ্কি, ট্যাপ লাগাই রেখেছেন, আপনার থাল বাসন ধোয়া আছে, আপনার গ্লাস ধোয়া আছে চকচকা করে, কিন্তু ট্যাঙ্কির ওখানে যারা বসে আছে ওরা তো দুনিয়ার শয়তান এবং বান্দরের জাত। ওরা খালি ট্যাঙ্কির মধ্যে পেশাব করে আর পায়খানা করে। তা আপনার এই চকচকা ওই গ্লাসের মধ্যে থাল বাসনের মধ্যে কি আসবে বলেন? শিক্ষা মন্ত্রণালয় সহ যেগুলোতে বসায় রাখছেন, ওরা ওই শিক্ষা মন্ত্রণালয়ের মাথায় বসে শুধু পেশাব করছে, পায়খানা করছে। আপনার নল দিয়ে আপনার এই পবিত্র বাসনপত্রে কি আসবে? জায়গা মতে হাত দেওয়া প্রয়োজন এবং হাত করবে ইনশাআল্লাহ। সমাধান কি? সমাধান কি? সমাধান হলো সচেতনতা। কয়েকটা কথা বলে, 2-3টা কথা বলে বক্তব্য শেষ আমাকে করতেই হবে। সমাধানের পথ হলো এই যে ঘুমন্ত ওয়াজ শুনছেন, এগুলো শোনেন। এই যে দেখেন ডক্টর আব্দুল বারী স্যার হাইট চ্যান্সেলর হওয়ার পরে দেখেন কি বলে যাচ্ছে আপনার সামনে, কিন্তু আপনারা কখনোই পড়েন না, দেখেন না, কখনো আপনারা উপলব্ধি করতে পারছেন না। এই দেখেন কি বলে, আমাদের এখানে ঘুম পাড়ানি মন্ত্র নয়, আমাদের ঘুম তাড়ানি মন্ত্র। ঘুম পাড়ানি আর ঘুম তাড়ানি মন্ত্রের পার্থক্য বুঝেন? আমরা এমন ভাবে ওয়াজ করি, বক্তৃতা করি, আমরা ঘুমিয়ে এসে পড়ি, আমাদের মধ্যে ঘুম জেগে বসে। কিন্তু ডক্টর আব্দুল বারী স্যার বলছেন যে ঘুম পাড়ানি নয়, ঘুম তাড়ানি মন্ত্র। শোনো তোমরা ভালো করে, তাতারি ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার সশস্ত্র প্রতিরোধ, বাংলাদেশ, পাকিস্তান, ভারত উপমহাদেশের
রাজনৈতিক ইতিহাসে মুজাদ্দিদ আল-ফিসানি, মুহাদ্দিস দেহলভী অমর অবদানকে আমরা ভুলিয়ে গিয়েছি? আরবের ওহাবি আন্দোলন, সুদানে মাহদি বিপ্লব, লিবিয়ার সন্ন্যাসিত্থান, উপমহাদেশের জেহাদ ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাস কি এ কথাই প্রমাণ করে যে ইসলাম ঘুম পাড়ানি মন্ত্র ছাড়া কিছুই নয়? নাকি ইসলাম ঘুম তাড়ানি ও মনুষ্যত্ব জাগানি বৈপ্লবিক মন্ত্রে দীক্ষিত হয়ে শত শত সৈয়দ আহমদ, বেলায়েত আলী, এনায়েত আলী মানুষের ইতিহাসকে করেছেন গরিয়ান ও মহিয়ান? কিছুই জানেন না তো আপনারা কি করবো? আল কোরআনের কতগুলো আয়াতের প্রতি দৃষ্টি আকর্ষণ করে কমিউনিস্ট প্রচার বিশারদরা বুঝাতে কোশিশ করে থাকেন যে প্রকৃত প্রস্তাবে অন্যান্য ধর্মের অনুরূপ ইসলাম অবিচার, অপমান ইত্যাদিতে আমি বলতে চাই না। দেখুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ইতিহাসে লিখতে বাধ্য হচ্ছেন যে আমার জানা ছিল 20-22 পৃষ্ঠা পড়ে একটু সিপাহী বিদ্রোহ ক্লাস 9-এর ইতিহাসে তারা কি লিখেছে, ক্লাস 7-এ লিখেছে ওগুলা ইতিহাস রচনা। তারা কিভাবে প্রতিটা ছাত্রকে তারা ব্রেন ওয়াশ করে দিচ্ছে। তারা লিখছে যে স্বাধীনতা আন্দোলনে, ইংরেজদের কাছে মুক্তকরণ আন্দোলনে, সেখানে সিপাহী বিপ্লব যেরকম হয়েছে সেরকম হয়েছে তিতুমির আন্দোলন, হাজী শরীয়তুল্লাহ আন্দোলন, তারপরের আন্দোলনের কথা তারা আর জানে না। কতটা মূর্খ! ইতিহাস লেখে ওরা ইতিহাসের আলোচনা করে, রাজনৈতিক আলোচনা করে। হাজী শরীয়তুল্লাহ এবং তিতুমিরের পরে তারপরে কি হবে সেখানে আর ধারাবাহিকতা প্রসঙ্গে তাদের সামান্য নলেজ নেই, সামান্য জ্ঞান নাই। ওরাও শিক্ষা বিভাগে বসে ইতিহাস লেখে। দুই একজন ছাড়া ঠিক করার মতো যোগ্যতা নাই। যখন শত শত কণ্ঠে ঠিক বেঠিক আওয়াজ না উঠবে ততক্ষণ পর্যন্ত এ জাতি না। আমি আশা করি না। মুজাফরকে বলেছি যে ডক্টর সাহেব তুমি আর আমাকে এই সকল বক্তৃতা করতে বললো না, আমাকে ছুটি দাও। শেখ সাহেব লিখছেন ওরা বলতে চাচ্ছে ইতিহাস ওরা যে লিখেছে শরীয়তুল্লাহকে সামান্য জায়গা দিয়েছে, তিতুমিরকে সামান্য জায়গা দিয়েছে, তারপরে নিয়ে এসেছে মাস্টারদা সূর্য সেন, তারপরে নিয়ে এসেছে কি প্রমিলা না কি নাম হল হয়েছে তার নাম প্রীতিলতা, তারপরে কি ওয়াদ্দেদার কি কি লোকজন, কয়েকজন মানুষের নাম। ওরাও দেখি ঢাকা শহরে যখন চলাফেরা করে দেখবেন কমিউনিস্ট ব্লক, সেকুলার ব্লক, স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আলোচনা করতে যায় ওই ক্ষুদিরাম, ওই মাস্টারদা সূর্য সেন, ওই ওয়াদ্দেদার, ওই সকল ওদের নামে হলও হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটি। সূর্য সেন হল, তাদের যদি সামান্য অবদান থেকে থাকে স্বাধীনতা আন্দোলনে তা নিয়ে আমার কথা নেই, কিন্তু তাদের মান আর আশেকালে কাজ সেগুলা গাজী সাহেবের মান এক, হাজী বট্টু হাজির মান এক, এনায়েত আলীর মান এক, বেলায়েত আলীর মান এক। শত শত মুজাহিদ যারা যুদ্ধ করেছে এই দেশকে ইংরেজদের হাতে স্বাধীন করার জন্য, হে মূর্খরা, হে গজব পণ্ডিতরা, হে ইতিহাসের লেখকেরা, হে শিক্ষা কার্যক্রমের রচয়িতারা, তোমরা কিছুই পড়নি কোনোদিন। তোমরা এত বঙ্গবন্ধু না পাগল, তারা অসমাপ্ত আত্মজীবনী তোমরা খোলনি কোনোদিন। তোমাদের সে সৌভাগ্য হয়নি। চাটুকার, চামচা, প্রতারক, ধান্দাবাজ, কতগুলো বেউকুফ আজ থেকে দীর্ঘদিন যাবৎ বিষাক্ত সাপের মতো আর অক্টোপাসের মতো আর ওই অক্টোপাসের মতো জগদ্দল পাথের মতো শিক্ষা মন্ত্রণালয়কে পেঁচিয়ে ধরে আছো, চেপে ধরে আছো। এখান থেকে মুক্তি পেতেই হবে আমাদের। শেখ সাহেব স্বয়ং লিখছেন সিপাহী বিদ্রোহ এবং ওহাবি আন্দোলনের ইতিহাস আমার জানা ছিল। কেমন করে ব্রিটিশ রাজ মুসলমানদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছিল, কি করে রাতারাতি মুসলমানদের সর্বশান্ত করে হিন্দুদের সাহায্য করেছিল, মুসলমানরা ব্যবসা বাণিজ্য, জমিদারি, সিপাহীর চাকরি থেকে কিভাবে বিতাড়িত হলো, মুসলমানদের স্থান হিন্দুদের দ্বারা পূরণ করতে শুরু করেছিল ইংরেজরা। কেন মুসলমানরা কিছুদিন পূর্বেও দেশ শাসন করেছে, তাই ইংরেজকে গ্রহণ করতে পারে নাই, সুযোগ পেলে বিদ্রোহ করত। ওহাবি আন্দোলন কি করে শুরু করেছিল? হাজার হাজার বাঙালি মুজাহিদরা বাংলাদেশ থেকে সমস্ত ভারতবর্ষ পায়ে হেঁটে সীমান্ত প্রদেশে যে জিহাদের শরিক হয়েছিল। তিতুমিরের জিহাদ, হাজী শরীয়তুল্লাহ ফারাজি আন্দোলন, এক জায়গায় ওহাবি আন্দোলনের নাম 2 বার, জিহাদের কথা কমবেশি 3 বার। এখানে তোমাদের ওই পেদুমন বিবি, সেদুমন নেশা ওগুলার নাম এখানে নাই, যাদের নামে হল বানাও। কার কার নাম নিয়ে আসছো তোমরা কাদের সামনে? রামে আর রাম ছাগলে লজ্জা হওয়া দরকার তোমাদের। সম্ভ্রম
তোমরা পড়নি বঙ্গবন্ধুর লেখা এই বই, তোমরা পড়নি আমার দেখা রাজনীতির 50 বছর আবুল মনসুর আহমদের, তোমরা পড়নি কলকাতার এই বই, তোমরা পড়নি ওহাবি আন্দোলন আব্দুল মওদুদের, তোমরা আরবি উর্দু শিখলা পড়া বাদির রাম, তোমরা বড় বড় থিসিস দেশে বিদেশে ডক্টর আব্দুল ওয়ালির থিসিস কন্টেম্পোরারি ওহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া, তোমরা সেটাও পড়নি, কিছুই পড়নি। আর শিক্ষা মন্ত্রণালয়কে আঁকড়ে ধরে বসে আছো। এই মূর্খদের হাত থেকে শিক্ষা মন্ত্রণালয়কে উদ্ধার কথা সময়ের দাবি। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য এখানে আপনার সাথে বলে নিয়ে আসছি। বের হওয়ার পথ হলো আপনাদের সচেতন হওয়া। মন্ত্রণালয় লড়ে উঠেছে প্রধানমন্ত্রীর গুরুত্ব দিয়ে যে দেশের যে নিয়ম, এই দেশে যদি আপনি আন্দোলন করতে না পারেন, যদি ডাক দিতে না পারেন, মাঠঘাট যদি কাঁপাতে না পারেন, তাহলে আপনার কথায় কেউ সাড়া দিবে না। যে দেশের যে নিয়ম, আমরা দাবি করি 2 থেকে 2.5-3 কোটি আহলে হাদিস এখানে আছি। কি আহলে হাদিস আমি বুঝতে সক্ষম হই না। আহলে হাদিসরা প্রথম আন্দোলন করেন, আকরম খান প্রথম কমিশনের সভাপতি, আমাদের স্যার ডক্টর আব্দুল বারী সাহেব শিক্ষা কমিশনের চেয়ারম্যান, আর আপনি এখানে ফতোয়াবাজি করেই চলেছেন এই সকল ব্যাপারে। সম্মানিত উপস্থিতি, কতগুলা দিক আছে। যারা বক্তৃতা করেন বক্তা ভাইরা, আমার ছোট বড় যারা আছো, তারা সচেতন ভাবে বক্তৃতা করো কিছু কিছু। সেদিন ডক্টর মুজাফফর ছিল ওখানে ছাত্রদের ওখানে, সাহসিকতার সাথে কয়েকটা কথা বলেছে, না আমার সাথে সাথে বললাম বড় বিপজ্জনক জায়গায় তুমি সাহসী কথাগুলো বইলে আসলে কাফি সাহেবের নামে। কি মনে করছেন আপনি আমাকে? আমি বলবো না মনে করেছেন এখানে এসেছি বলে? কেউ না বললে আমি বলবো ইনশাআল্লাহ। ওয়াদা ঠিক রেখো, 2 দিন পরে যেন তোমার এই দন্ত নখর শূন্য শুধুমাত্র ওই বক্তৃতা সর্বস্ব, এই আলোচনা সর্বস্ব, তোমার নেতৃত্বের গুণ আছে, সেটা তুমি হারাতে যেও না। মাদ্রাসাগুলোকে ছাত্রদেরকে সচেতন করতে হবে, শিক্ষা বিভাগের ইতিহাস প্রসঙ্গে তাদেরকে জানতে দিতে হবে, জানাতে হবে। 2, এখনো পর্যন্ত দেশের সমাজ, মাদ্রাসা, মসজিদ, ওয়াজ মাহফিল সব এখন আলেমদের হাতেই রয়েছে। এখানে গান বাজনা উঠে গেছে দেশ থেকে, আপনারা জানেন তো। সব মাঠে গান হতো এক সময়, এখন সব মাঠগুলোতে কি হয়? ওয়াজ হয়। বদলিছে না? ট্রেন বদলে গেছে। এখন কিন্তু সুরাল ওয়াজ কমে গেছে, স্বাভাবিক ওয়াজ চলে এসেছে। 2-4 দিন ভাইরাস হওয়ার পরে ওই বক্তাকে আর ডাকে না পরবর্তীতে। এই অবস্থাও শুরু হয়ে গেছে। এখন কোরআন হাদিসের বাইরে ওয়াজ করলে অনেক জায়গায় মানুষ ওয়াজ শুনতে চায় না। একদিনের আন্দোলনের ফসল নয়, দীর্ঘদিনের আন্দোলনের ফসল। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আমি আশাবাদী মানুষ, আমি বলেই যাব এটা পরিবর্তন হতেই হবে। মাদ্রাসার পরে মাদ্রাসা হচ্ছে, মানুষ কোটি কোটি টাকা দিচ্ছে, আলেম বানানোর চেষ্টা করছে। আজকে জজ সাহেবেরা, সেনাপতি সাহেবেরা, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই মাদ্রাসায় গোপনে গোপনে ছাত্র দিচ্ছে, কোরআন হেফজ করাচ্ছে, তাফসীর পড়ছে। ওরা কোন ঠাসা হয়ে পড়েছে। এখন নির্বাচন শিক্ষা কমিশনে কমিশনার বানানোর মতো লোক নাই। 2011 থেকে পর্যন্ত কমিশনার কেউ সাহসী করছে না। একদিকে দেখতেছি সমস্যা হচ্ছে, আর একদিকে আন্দোলন নীরবে অনেক দূর এগিয়ে যাচ্ছে। মাদ্রাসা দেখেন না, আপনারা দিচ্ছেন, মাদ্রাসাগুলো হচ্ছে, শিক্ষা হচ্ছে, আন্দোলন হচ্ছে, কথা হচ্ছে, ভাইরাল হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি দৃষ্টিগুলোকে মেনে নিচ্ছেন এবং আস্তে আস্তে সেগুলা পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং তিনি হোমসানিয়া নিজেও কথা বলেছেন, আমি শুনেছি নিজে কানে। তিনি বলেছেন হিজড়ারা আমাদের ইসলাম ধর্ম তাদেরকে মর্যাদা দিয়েছে, আমার কান ভুল করেনি। প্রধানমন্ত্রী নিজে বলেছেন হিজড়ার বিধান আমাদের কোরআন হাদিসে রয়েছে, হিজড়ার বিধান আমাদের ইসলামে রয়েছে। আপনারা সেবার কথা বলেন কেন? তিনি ট্রান্সজেন্ডার বলেননি, ট্রান্সজেন্ডার তার মাথায় আসেনি। অন্য কোনো সুতরাং ফাউল কথা, ওই গাঁজাখড়ি কথাবার্তা যেগুলো আরো বলেছে, ওদিকে তিনি কান দিয়েছেন বলে আমার মনে হয় নাই। তবে সময় গড়ে গেছে অনেক। তিনি এতটুকু বলেছেন, আমার কান যদি ভুল না করে, এটা আমি নিজে শুনেছি, প্রায় 25টা মাসালা। হিজড়ার মাসালা কি হবে, তার বিয়ে কিভাবে হবে? যার মধ্যে পুরুষত্ব প্রধান সে আরেকটাকে বিয়ে করতে পারবে, যার মধ্যে নারীত্ব প্রধান পেয়েছে সে বিয়ে করতে। হিজড়াদের বিয়ে করা না যায় নয় শরীয়তের মাসালা অনুযায়ী। আপনারা শুনেছেন এর আগে এই কথা? হিজড়া বিয়ে করতে পারে? জানেন না, এত ভাইটাল মাসালা।
কমপক্ষে 25টা মাসালা শুধু আল মুগনিতেই লেখা আছে। আপনারা পড়ে দেখুন, যদি হিজরার মধ্যে হিজরা কাকে বলে, ট্রান্সজেন্ডার কাকে বলে। একটা নারীর মধ্যে যদি 2 প্রকারই যৌনাঙ্গর ভাব থাকে, সে হলো হিজড়া। পুরুষত্ব যদি প্রাধান্য পায়, সে পুরুষ হিজড়া। নারীত্ব যদি প্রাধান্য পায়, সে হলো নারী হিজড়া। মাঝখানে হবে খুনসাল মুশকিলা, যে নারী না পুরুষ ধরা যাচ্ছে না, সেটার মাসালা আলাদা। আমি শুধু বলি, হিজড়াদেরকে বিয়ে দিয়ে দেন। যার মধ্যে নারী বোধ অনেকে হিজড়া বিয়ে করলে খারাপ মনে করেন, খারাপ মনে করেন না। আর নারীত্ব প্রধান আছে, একজন বিয়ে করছে, ভালো করেছে, খারাপ রেখেছে। একজনের পুরুষত্ব প্রধান আছে, একজন মহিলাকে বিয়ে করতে পারে যদি সে মনে করে, সেটা মেডিকেল টেস্টের পরে যদি দেখা যায়। এবং হিজড়া যদি মুশকিলা হয়, কোনসা মুশকিলা হয়, কোনটা প্রমাণ করা যাচ্ছে না ফতোয়া অনুযায়ী, সেটাকে আপনি জেন্ডারকে আপনি সঠিক করতে পারেন চিকিৎসার মাধ্যমে। এই ফতোয়া রয়ে গেছে। এই সাবজেক্ট আলেমের, এই সাবজেক্ট ডাক্তারের, এই সাবজেক্ট তোমার সমাজ বিজ্ঞানীর না, এই সাবজেক্ট ইতিহাসের না, এই সাবজেক্ট সাহিত্যের না, এই সাবজেক্ট ভূগোলের না। এই গর্ধব কোথাকার, তুমি এই সাবজেক্ট ক্লাস 7-এর সমাজ বিজ্ঞানী নিয়ে আসছো কেন? এটা তোমার সাবজেক্ট, তুমি আলেম না, তুমি ডাক্তার। গাধা কোথাকার, তোমার সাবজেক্ট তুমি বোঝো না। আলামিন জামে মসজিদে মাঝে মধ্যে আসে, কিছু হাদিস অস্বীকার করে, ঠাস 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 করে কথা বলে। ডক্টর মুজাফফর বলে, আপনি কোন সাবজেক্টের? আমি ইংরেজিতে পাস। আপনি সমাজ কল্যাণে, এইটা নিয়ে আপনি কথা বলতে আসছেন কেন? হাদিস নিয়ে আপনি সমাজ কল্যাণের কথা বলেন, ইংরেজি সাহিত্যের কথা বলেন, ডাক্তারের কথা বলেন। হাদিস কি হবে না হবে, কোনটা প্রমাণিত অপরিণিত, সেটা আলেমেরা বলবে। এটা আপনার সাবজেক্ট না। এখানে আপনার তো চুলকানি হলো কি করতে? হিজরা প্রসঙ্গ, ট্রান্সজেন্ডার প্রসঙ্গ, এটা আলেমদের বিষয়, এটা ফিকহের মাসআলা, এটা ডাক্তারদের বিষয়, এটা ফিজিশিয়ানের বিষয়। তুমি কেন গাধার মতো সমাজ বিজ্ঞানের প্রথম কথায় তুমি নিয়ে আসতে গেলে আক্কেল নাই তোমার? ব্যাক্কেল কোথাকার? যে হিজরাদের প্রতি একটু সহানুভূতি। সহানুভূতি কিভাবে উদ্ভব হবে? সেটা কি তুমি কি শিক্ষা প্রতিষ্ঠানে থাকো না মহাস্থানে থাকো? মহাস্থানে গাধার খোলকে টেনে পড়াইতে যাও তুমি? তুমি কি পড়াচ্ছ আমরা বুঝি না ওগুলা। কাজে শয়তানি চক্র থেকে শিক্ষা মন্ত্রণালয়কে পরিচ্ছন্ন করার জন্য সরকারের প্রতি খুবই আহ্বান জানাচ্ছি। এই মাসআলা কোনো নতুন মাসআলা নয়। মানুষ যখন থেকে জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ বেড়ে গেছে, হিজরার কি হবে, কোন মাসালা কেমন হবে, এই কর্তুবী খুলেন তাও পাবেন, এবারে কাছে একটু কম পাবেন, মুগনি খুলেন তাও পাবেন, হেদায় খুলেন তাও পাবেন, কোন আলোচনায় নাই। আর সৌদি আরবের আলেমরা এত উচ্চমানের আলেম, সব ফতোয়া তারা এখানে দিয়ে রেখেছেন। আপনাদের এখানে কথা বলার অধিকার নেই, সুযোগও নেই, যা বলবেন সেখানেই ভুল। জানেন আলেমদের কাছ থেকে? ডাক্তার এবং আলেমেরা মিলে এখানে ফতোয়া দিবে, আপনারা এখানে লিখতে যাবেন না, এটা আপনাদের সাবজেক্ট নয়। সময়ত মুসলিম সমাজ আলেমদের হাতে, জামাত আলেমদের হাতে, মাদ্রাসা আলেমদের হাতে, মসজিদ আলেমদের হাতে। আলেমেরা শুধু সচেতনভাবে বক্তব্য দিবেন। এতটুকু হলেই আগামী 10 বছরের মধ্যে ইনশাআল্লাহ